প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আজকে আমাদের এই টিউটোরিয়ালে স্বাগতম। তো আজকে আমরা যে এডিটোরিয়ালটা পড়বো সেটা দেখেন। এটা কি বলছে? টাইম টু অ্যাক্ট টু সিকিউর জিএসপি প্লাস স্ট্যাটাস। আচ্ছা, এটা হচ্ছে হেডলাইন এডিটোরিয়ালে। তো আপনাদের বুঝতে হবে, দেখেন এখানে কি বলছে। আচ্ছা, টাইম টু অ্যাক্ট মানে হচ্ছে কাজ করার সময়। অ্যাক্ট মানে কি? কাজ। তাহলে টাইম টু অ্যাক্ট মানে কি? কাজ করার সময়। টু সিকিউর মানে নিশ্চিত করতে। কি নিশ্চিত করতে? জিএসপি প্লাস স্ট্যাটাস। তার মানে জিএসপি প্লাস যে স্ট্যাটাস, যে অবস্থা, সেটা নিশ্চিত করতে, জিএসপি প্লাসের যে অবস্থা সেটা নিশ্চিত করতে কাজ করার সময়। মানে এরকম বুঝাইছে যে কাজ করার সময় এসেছে, জিএসপি প্লাস অবস্থার অবস্থা নিশ্চিত করতে কাজ করার সময় এসেছে, জিনিসটা এরকম বুঝাইছে। আচ্ছা, তাহলে এটা গেল হেডলাইন। আচ্ছা, এরপর দেখেন সাব হেডলাইনটা কি বলছে। বাংলাদেশ লেবার ল অ্যান্ড রাইট সিচুয়েশন আন্ডার ইইউ স্ক্রুনিটি। আচ্ছা, তার মানে কি বুঝেছে দেখেন, বাংলাদেশ লেবার ল অ্যান্ড রাইটস মানে বাংলাদেশের লেবার ল মানে শ্রম আইন এবং অধিকার। রাইট মানে কি? অধিকার। বাংলাদেশের শ্রম আইন এবং অধিকার, এটুকের মানে এইটা। ঠিক আছে, তাহলে বাংলাদেশের শ্রম আইন এবং অধিকারের যে সিচুয়েশন, অবস্থা, ঠিক আছে, বা পরিস্থিতি বলতে পারেন। তাহলে বাংলাদেশের শ্রম আইন এবং অধিকারের পরিস্থিতি কিসের অধীনে? এই যে অধীনে, আন্ডার, কিসের অধীনে? ইইউ মানে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, এটা হচ্ছে ইলাবোরেট রূপ। ইইউ এর ইলাবোরেট রূপ হচ্ছে কি? ইউরোপীয় ইউনিয়ন। মানে ইউরোপভুক্ত কয়েকটা দেশ মিলে কি ইউরোপীয় ইউনিয়ন হয়েছে। তাহলে এই যে ইউরোপীয় ইউনিয়নের স্ক্রুনিটি মানে কি? স্ক্রুনিটি মানে হচ্ছে আপনারা এইভাবে বলতে পারেন যে গভীর তদন্ত যখন করে বা গভীর তত্ত্বাবধান করে বা পর্যালোচনা করে যখন, তখন সেটাকে কি বলা হয়? স্ক্রুনিটি। তাহলে এইভাবে বলতে পারি যে ইউরোপীয় ইউনিয়নের পর্যালোচনার অধীনে, ঠিক আছে, ইউরোপীয় ইউনিয়নের গভীর তদন্তের অধীনে। ঠিক আছে, তাহলে আমি আবার বললাম তাহলে সেন্টেন্সটা, তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? যে ইউরোপীয় ইউনিয়নের পর্যালোচনার অধীনে বাংলাদেশের শ্রম আইন এবং অধিকারের অবস্থা। ঠিক আছে, তার মানে ইউরোপীয় ইউনিয়ন কি করছে? এই ইউরোপীয় ইউনিয়ন পর্যালোচনা করছে, এই পর্যালোচনার অধীনে কি আছে, মানে পর্যালোচনা করতেছে যে বাংলাদেশের শ্রম আইনে অধিকার, এটা কি অবস্থা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা এখান থেকে ইম্পর্টেন্ট বড় বড় সেন্টেন্স বাছে নিব এবং আমাদের মেইন উদ্দেশ্য কি ডেইলি স্টারের, যে আমাদের এই সেন্টেন্স কাঠামোগুলো, স্ট্রাকচার গুলো কি করা, স্ট্রাকচার গুলোকে আমাদের আইডেন্টিফাই করা। ঠিক আছে, এবং এই স্ট্রাকচার গুলো আলোকে আমরা কিভাবে সেন্টেন্স গুলো বড় করে লিখতে পারি সেটা শেখা। ঠিক আছে, যাতে করে আপনাদের কি হয়, ফ্রি হ্যান্ড রাইটিংটাও খুব ভালো হয় এবং যাতে অনুবাদটাও ভালো করতে পারে। তো দেখেন, আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, তাহলে দেখেন আমি একটা সেন্টেন্স নিয়েছি। তো সেন্টেন্সটা দেখেন কি বলছে, দ্য ডেলিগেশন ক্যাটাগরিক্যালি সেড দ্যাট। ঠিক আছে, আচ্ছা, এটা তো মেইন সেন্টেন্স না। মেইন সেন্টেন্স হচ্ছে মানে ডেলিগেশন মানে কি? ডেলিগেট মানে হচ্ছে প্রতিনিধি, আর ডেলিগেশন মানে হচ্ছে প্রতিনিধি দল। ঠিক আছে, ডেলিগেট মানে বলে না যে বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশ ডেলিগেটস। ঠিক আছে, মানে বাংলাদেশের প্রতিনিধি। সেই রকম কোন দেশের প্রতিনিধি থাকলে ডেলিগেট হয়, আর ডেলিগেশন মানে কি? প্রতিনিধি দল। তাহলে প্রতিনিধি দল বলেছিল যে, ঠিক আছে। ক্যাটেগরিক্যালি মানে কি? ক্যাটেগরিক্যালি এটা একটা জাস্ট মানে এটা সেন্টেন্সের সাথে একটা এক্সট্রা অংশ যোগ করছে, এটাকে মডিফাই করছে, এই ডেলিগেশন প্রতিনিধি দলটাকে মডিফাই করছে। ক্যাটেগরিক্যালি মানে সুস্পষ্ট ভাবে বলতে পারেন। ঠিক আছে, বা সিগনিফিকেন্টলি সেড দ্যাট, এটা হতে পারে। ঠিক আছে, মানে সুস্পষ্ট ভাবে বলছে যখন, তখন ক্যাটেগরি ইউজ করলে ভালো হয়। ঠিক আছে, তাহলে প্রতিনিধি দল সুস্পষ্ট ভাবে কি বলেছিল? যে এই বাংলাদেশ নিড টু ইমপ্রুভ ইট রাইটস এন্ড সিচুয়েশন। তার মানে এটা বললো, তাহলে মেইন জিনিস কি? মেইন সাবজেক্ট হচ্ছে আমার এইটা, যে বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, বাংলাদেশের কি দরকার? নিড টু, দরকার বা করতে হবে, এরকম বোঝায়। বাংলাদেশের করতে হবে, কি করতে হবে? নিড টু ইমপ্রুভ, পুরাটাই কি ভার্ব।
সাবজেক্ট গেল, ভার্ব গেল, এখন আমরা মেইন জিনিস খুঁজে বের করতে পারলাম যে বাংলাদেশের মানে উন্নতি করতে হবে। ঠিক আছে, কিসে উন্নতি করতে হবে সেগুলা এগুলা বলছে। মেইন জিনিস কি, বাংলাদেশের উন্নতি করা দরকার বা উন্নতি করতে হবে, এরকম বুঝাইছে। ঠিক আছে, নিড টু মানে করা দরকার হইতে পারে, করতে হবে, যেইভাবে আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই, সেন্টেন্সের সাথে যেটা মিল হবে। বাংলাদেশের কি করতে হবে, উন্নতি করতে হবে। ঠিক আছে, এখন কি করতে হবে দেখেন, ইটস রাইটস সিচুয়েশন মানে কি, রাইট মানে অধিকার, এটার অধিকারের যে অবস্থা, এবং আচ্ছা এবং তো এটা পরে বলছি, এটা আমি পরে বলতেছি। তাহলে এখানে গেল যে বাংলাদেশের যে অধিকারের যে অবস্থা বা পরিস্থিতি আছে, নাগরিকদের অধিকার, সেটা কি করতে হবে, বাংলাদেশকে কি করতে হবে, উন্নতি করতে হবে। ঠিক আছে, এটাই প্রতিনিধি দলটা বললো। কোন প্রতিনিধি দল, যারা ওই যে ইউরোপীয় ইউনিয়ন থেকে আসছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে কিছু প্রতিনিধি দল আসছে বাংলাদেশে কি অবস্থা, ঠিক আছে, এগুলো চেক করতে। কি কি অবস্থা চেক করতে আসে নিচে পড়বো আমরা। ঠিক আছে, তো এই অবস্থাগুলো চেক করে তারা বলল যে বাংলাদেশের দরকার, যে বাংলাদেশের যে অধিকারের পরিস্থিতি, নাগরিকদের যে অধিকার আছে সেটাকে কি করতে হবে, আরো কি করা দরকার, উন্নতি করা দরকার, এবং বা উন্নতি করতে হবে। ঠিক আছে, এবং অ্যামেন্ড বলতে কি বুঝেছে দেখেন, এখানে বুঝেছেন বাংলাদেশ নিড টু, এই যে আবার এই সেম সেন্টেন্সের মতো, নিড টু বাংলাদেশের দরকার বা করতে হবে, অ্যামেন্ড তার মানে সংশোধন করতে হবে। এন্ড দিয়ে এইখানে নিড টুটা দেয় নাই, কারণ কি এখানে তো ভার্ব বসাইছেই, অক্সিলারি ভার্বটা এখানে বসাইছেই, তো এখানে ডাইরেক্ট এই অক্সিলারি ভার্বটা এখানে বসবে। যখন সেন্টেন্সের আপনি যখন বাংলা করবেন তখন অক্সিলারি ভার্বটা এখানে বসাই দিয়ে করবেন, তাহলে মিনিংটা দেখেন আপনার কাছে সুস্পষ্ট হবে। তাহলে এখানে কি বললো যে এবং সংশোধন করতে হবে, কি করতে হবে, এর যে শ্রম আইন, ঠিক আছে, শ্রম আইনটা সংশোধন করতে হবে। ঠিক আছে, এখানে করতে হবে, নিড টুটা লেখে নেই, কারণ এন্ড দিছে, মানে এইটা করতে হবে, তার কি কি করতে হবে, উন্নতি করতে হবে, তার এই অবস্থাটা উন্নতি করতে হবে, নাগরিকদের যে অধিকার আছে সেই অবস্থাটা উন্নতি করতে হবে, এবং আর কি করতে হবে সেইটা দিয়ে বুঝাইছে এন্ড, সেটা দিয়ে বুঝাইছে কি এন্ড, তাহলে এন্ড কি, নিড টু বা নিডস টু হবে এন্ড, এবং কি করতে হবে, আর কি করতে হবে, সংশোধন করতে হবে। তাহলে একটা তো ইমপ্রুভ করতে হবে, মানে একটা তো উন্নতি করতে হবে। কিসের উন্নতি করতে হবে সেটা বলছে, যে নাগরিকের অধিকারের অবস্থা সেটা উন্নতি করতে হবে, অধিকার পরিস্থিতিটা উন্নতি করতে হবে। এবং আর কি করতে হবে দেখেন এখানে, নিডস টু, ঠিক আছে, আর কি করতে হবে, সংশোধন করতে হবে। কি সংশোধন করতে হবে, এটা শ্রম আইনটা সংশোধন করতে হবে। ঠিক আছে, তাহলে একটা বুঝলেন, নিড টু ইমপ্রুভ মানে উন্নতি করতে হবে, নিড টু অ্যামেন্ড মানে কি, সংশোধন করা, তার মানে সংশোধন করতে হবে। আচ্ছা, এর শ্রম আইনটা সংশোধন করতে হবে। আচ্ছা, ইন লাইন, ঠিক আছে, ইন লাইন মানে হচ্ছে সামঞ্জস্য রেখে। ঠিক আছে, এটা একটা ফ্রেজ, ইন লাইনটা হচ্ছে একটা ফ্রেজ, এটা ইন লাইন মানে হচ্ছে সামঞ্জস্য রেখে, মানে এর সাথে তাল মিলিয়ে, এরকম বুঝাইছে। ঠিক আছে, ইন লাইনে থাকা মানে এর সাথে সামঞ্জস্য রেখে, উইথ কার সাথে, কার সাথে সামঞ্জস্য রেখে এখানে বুঝাইছে যে আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ডস আছে, তার মানে কি আন্তর্জাতিক যে মান আছে, স্ট্যান্ডার্ড মানে কি মান, আন্তর্জাতিক যে মান আছে এইটার সাথে সামঞ্জস্য রেখে। ঠিক আছে, এর যে শ্রম আইন সেটা সংশোধন করতে হবে, মানে নিজের ইচ্ছা মতো শ্রম আইন সংশোধন করলে তা তো হবে না, আন্তর্জাতিক যে মান আছে সেটার সাথে সামঞ্জস্য রেখে। তাহলে কোনো কিছুর সাথে সামঞ্জস্য রেখে বোঝালে কি বোঝায়, যে ইন লাইন। তাহলে আপনি বুঝলেন যে আপনি এখন এই সেন্টেন্স থেকে আপনি কিন্তু একাধিক সেন্টেন্স কাউন্ট করতে পারবেন, কোনো কিছুর সাথে সামঞ্জস্য রেখে যখনই থাকবে তখনই আপনি ইন লাইন দিবেন, এবং উইথ এটার সাথে সামঞ্জস্য রেখে। ঠিক আছে, যেমন আপনি বলতে পারেন যে আমি বাইরে ঘুরতে যাব, বা আমি বিকালবেলা কি করতে যাই, ঘুরতে যাই, পড়াশোনা সামঞ্জস্য রেখে, তার মানে পড়াশোনাটা ঠিক রেখে আমি ঠিকই ঘুরতে যাই, ঘোরার টাইমে ঘুরি কিন্তু পড়াশোনাটা ঠিক রেখে, তখন আপনি এখানে ইনলাইন ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে কি করবেন, এই ফ্রেজগুলো ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার রাইটিং কি হবে, স্ট্যান্ডার্ড হবে। এবং এখানে বুঝলেন যে এখানে এটা তো কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, এই কম্পাউন্ড সেন্টেন্সটা কিভাবে করতে হয় এটা তো জানেন, যে এন্ড এর পরে কি এখানে অক্সিলারি ভার্ব না দিয়ে সরাসরি কি করবেন, মূল ভার্ব দিবেন, এই আর ওই এর অক্সিলারি ভার্বটা কোথায়, এই যে নিড টু, এর আগের সাবজেক্টের, এই এন্ড এর আগের সাবজেক্টের উপর নির্ভর করবে এই অক্সিলারি ভার্বটা। তাহলে এই নিড টু ইমপ্রুভ, ঠিক আছে, এবং নিড টু অ্যামেন্ড, এইটুকু বোঝেন। ঠিক আছে, আর এখানে একটা সুন্দর শব্দ ইন লাইন, ঠিক আছে, মানে সামঞ্জস্য রেখে। আচ্ছা, আমরা এটাকে প্যারাফ্রেজ করব, দেখেন এই সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করলে কিরকম দাঁড়ায়। তাহলে দ্য ডেলিগেশন, আচ্ছা আমি আগেও বলছি ক্যাটেগরিক্যালি মানে কি, সুস্পষ্ট ভাবে বলবো। তাহলে আমি এভাবে বলতে পারি না যে মেড ইট ক্লিয়ার মানে সুস্পষ্ট করা,
ঠিক আছে, ক্লিয়ার মানে কি স্পষ্ট করা, তাহলে মেড ইট মানে এটাকে তৈরি করেছে সুস্পষ্ট, মেড ইট ক্লিয়ার মানে ওই ক্যাটেগরিক্যাল একই জিনিস, মানে এটাকে সুস্পষ্ট করেছে, তাহলে সুস্পষ্ট ভাবে। ঠিক আছে, তাহলে প্রতিনিধি দল সুস্পষ্ট ভাবে বলছে যে, কি বলছে, যে বাংলাদেশের দরকার একই, এইখানে তো যা আছে তাই লিখলেন, কোনো সমস্যা নাই, শুধু আপনি এখানে বুঝলেন এই ক্যাটেগরিক্যালি জায়গায় আমি কি লিখলাম, মেড ইট ক্লিয়ারও লিখতে পারি। আচ্ছা, আর একটা জিনিস করতে পারেন যে, এবং আমি যে বলছি সংশোধন করতে, এর যে আইনটা আছে শ্রম আইন, সেটা সংশোধন করতে বলছিলাম। ঠিক আছে, এইভাবে লিখলেন। এবং আপনি এটা দিতে পারেন যে সংশোধন করতে টু ব্রিং দেম ইন লাইন, মানে তাদেরকে সামঞ্জস্য রেখে, বা তাদেরকে একটু ব্রিং দেম, তাদেরকে আনতে। ঠিক আছে, আনতে কি, ইন লাইনে আনতে, মানে হচ্ছে তাদেরকে সঠিক পথে আনতে, বা তাদের সাথে সামঞ্জস্য রাখতে উইথ ইন্টারন্যাশনাল। দরকার নেই এটা দিয়ে আপনি অতিরিক্ত সেন্টেন্সটা করার দরকার নেই। ঠিক আছে, এটা নো নিড, এটার দরকার নেই। ঠিক আছে, আপনি এইভাবে করলেন। ঠিক আছে, যে ইন লাইন কার সাথে সামঞ্জস্য রাখি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে সামঞ্জস্য রাখি। ঠিক আছে, আরেকটা জিনিস দেখেন এখানে, এই যে রাইট, রাইট মানে কি অধিকার। ঠিক আছে, আর ডেলিগেট মানে কি প্রতিনিধি, আর ডেলিগেশন মানে কি প্রতিনিধি দল। আশা করি এই সেন্টেন্সটা বুঝতে পারছেন। তো দেখেন এরপরে একটা সেন্টেন্স আমরা নিছি, এই সেন্টেন্সটা দেখেন, দ্য কমিটি। দেখেন একটা জিনিস দেখেন, এইখান থেকে আপনারা ডেইলি স্টার থেকে শুধু যে আপনারা রাইটিং স্টার্ট বা রিডিং প্যাটার্নটা শিখবেন, বা রাইটিং যে ইয়াটা রুল গুলো আছে কিভাবে একটা সেন্টেন্সকে বড় করে, সেটা তো ভাঙা শিখবেনই, তার সাথে পাশাপাশি আপনারা অবশ্যই স্পেলিং গুলো একটু দেখে নেবেন। এতে আপনাদের কি হবে, ব্যাংক বা বিসিএস এর ইয়াতেও কাজে লাগবে। দেখেন কমিটিতে কিন্তু ডাবল এম, ডাবল টি, আবার ডাবল ই, বুঝছেন, সবগুলা কিন্তু ডাবল বসে। ঠিক আছে, এটা মনে রাখবেন, কমিটিতে ডাবল এম, ডাবল টি, ডাবল ই। ঠিক আছে, অথবা কমিটিকে আবার এইভাবেও লিখতে পারেন, মানে তিনটা ডাবল, এম, টি আর ই। আবার কমিটিকে এভাবে লিখতে পারেন, সি ও ডাবল এম আই ডাবল টি। ঠিক আছে, ই ই। ঠিক আছে, কমিটি ডাবল টি, দেখছেন? তাহলে কি হলো, এই যে যখনই আমি লিখলাম যে কমিটি ডাবল টি একটাই লিখলাম, তখন ভুল দেখাচ্ছে, তার মানে কি কমিটিটা অবশ্যই আপনাকে কি দিতে হবে, ডাবল টি, ডাবল এম, ডাবল টি, ডাবল ই। ঠিক আছে, আর কমিটেড বানানটা দেখেন, কমিটেড বানানো কি হলো, এই যে দেখেন কমিটেড বানানটা কিন্তু ডাবল এম, ডাবল টি আর একটাই কিন্তু। ঠিক আছে, কিন্তু কমিটিতে ডাবল ই, আর কমিটেটের জায়গায় কি একটাই হবে। এই সেন্টেন্স গুলো একটু পাশাপাশি কি করবেন, এই স্পেলিং গুলো একটু দেখে নেবেন, এতে আপনাদের কি হবে, কাজে লাগবে। তাহলে আশা করি বুঝতে পারছেন। তো দেখেন দ্য কমিটি মানে এই কমিটিটা অলসো এক্সপ্রেসড। আচ্ছা দেখেন এইখানে ড্যাশ দিয়ে কি বুঝাচ্ছে, দেখেন এখানে ড্যাশ শুরু হয়েছে, এখানে ড্যাশ শেষ হয়েছে, তার মানে কি এই জিনিসটা মূল অংশ না, এটাকে বাদ দিয়ে আপনি পড়বেন। ঠিক আছে, এটা এক্সট্রা অংশ, এটা আমরা পরে করতেছি। ঠিক আছে, এটা মূল অংশ না। তাহলে কমিটি মানে প্রকাশ করেছে, কি প্রকাশ করেছিল, যে কনসার্নস মানে সচেতন, সচেতনতা এখানে হবে না, এখানে কি হবে, উদ্বিগ্ন হবে, কারণ এটা অ্যাডজেক্টিভ। তাহলে কমিটি প্রকাশ করেছিল কি, উদ্বিগ্ন। ঠিক আছে, প্রকাশ করে কি, উদ্বিগ্ন প্রকাশ করে। ঠিক আছে, কিসের উপর, ওভার সার্টেন অ্যাসপেক্ট অফ দ্য লেবার ল, লেবার ল মানে শ্রম আইন। তাহলে কিসের উপর উদ্বিগ্ন প্রকাশ করে, বা কিসের, এই যে কমিটি, এই যে যারা যে প্রতিনিধি দল আসলো, তারা একটা কমিটি গঠন করছে। ঠিক আছে, এই কমিটি প্রকাশ করছে কি, উদ্বিগ্ন, বা হ্যাঁ তারা কি করছে, উদ্বিগ্ন হয়েছে তারা। ঠিক আছে, সেই উদ্বিগ্ন তারা কি উদ্বিগ্ন প্রকাশ করে কি বলছে দেখেন, বা কিসের উপর তারা উদ্বিগ্ন প্রকাশ করছে, এখন সেটা বর্ণনা দিবে। ঠিক আছে, ওভার। ঠিক আছে, কনসার্ন ওভার, যদিও কনসার্ন ওভারটা এখানে ইয়াটা লেখছে আপনার ডেইলি স্টাইল লেখছে, কিন্তু আসলে কনসার্ন এর পরে এইখানে যেই ইয়াটা বসবে আপনার, প্রিপোজিশনটা বসবে, সেটা আসলে অ্যাবাউট অথবা ফর। ঠিক আছে, আর কনসার্ন অ্যাবাউট বা ফর যদি থাকে, তাহলে সেটা মানে হচ্ছে উদ্বিগ্ন হওয়া। ঠিক আছে, এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, আর কনসার্ন যখন ইন থাকবে, তখন মানে উদ্বিগ্ন না, তখন কি কনসার্ন ইন মানে জড়িত। ঠিক আছে, এটা আপনারা দেখে নেবেন।
প্রিপোজিশনে গেলেই দেখতে পারবেন কনসার্ন ইন মানে জড়িত, আর কনসার্ন অ্যাবাউট মানে কি উদ্বিগ্ন। ঠিক আছে, এখানে ওভার দিছে ওরা। ঠিক আছে, তো অ্যাকচুয়াল কিন্তু কি হবে, অ্যাবাউট হবে। তো যাই হোক, আমরা এদের মতো পড়ি। তাহলে এই যে কমিটি যারা যেটা আছে সেটা কি করছে, উদ্বিগ্ন প্রকাশ করছে কিসের সম্বন্ধে, সার্টেন অ্যাসপেক্ট মানে কিছু অ্যাসপেক্ট মানে দিক। ঠিক আছে, কিছু দিক, কিসের দিক, এই যে যে লেবার ল যে আছে, শ্রম আইন, তাহলে শ্রম আইনের কিছু দিক সম্বন্ধে কি করছে, উদ্বিগ্ন প্রকাশ করছে। আচ্ছা, তো দেখেন এখানে শুধু কি শ্রম আইনের কিছু দিকের উদ্বিগ্ন প্রকাশ করবেন না, তার সাথে আরো কিছু উদ্বিগ্ন প্রকাশ করবে, সেটা দিছে এন্ড মানে কমা দিছে। কমা দিয়ে বলছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। মানে কি এক্সট্রা জুডিশিয়াল কিলিং মানে কি, মানে হচ্ছে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড আছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং। ঠিক আছে, এটা খুব সুন্দর একটা ওয়ার্ড। এক্সট্রা জুডিশিয়াল মানে, জুডিশিয়াল মানে কি, যেগুলা আইনের ইয়াতে থাকে, মামলার বা এই অধীনে থাকলে বা এই ধরনের থাকলে জুডিশিয়াল শব্দটা ইউজ হয়। তাহলে এক্সট্রা জুডিশিয়াল মানে কি, যেটা বিচার বহির্ভূত। ঠিক আছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ঠিক আছে, এবং ইনফোর্স মানে জোরপূর্বক, ডিসঅ্যাপিয়ারেন্স মানে কি গুম, ডিসঅ্যাপিয়ারেন্স মানে কি গুম, তাহলে জোরপূর্বক গুম। এবং এবং কিসের উপর তারা কি করছে, উদ্বিগ্ন প্রকাশ করছে, এবং শ্রিঙ্কিং। ঠিক আছে, শ্রিঙ্কিং অফ সিভিক স্পেস। সিভিক মানে কি, সিভিক মানে এখানে বুঝাইছে যে নাগরিকদের যে স্পেস, ঠিক আছে, নাগরিকদের যে স্থান, সেটা কি করতে, সংকুচিত করতে, ইন দা কান্ট্রি মানে দেশের মধ্যে। তাহলে দেশে নাগরিকদের যে স্থান সেটা সংকুচিত করা, তারপরে জোরপূর্বক যে গুম, এবং বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড আছে। ঠিক আছে, এবং কি, এবং যে লেবার ল মানে কি, যে শ্রমিকের যে আইন। ঠিক আছে, শ্রমিক আইন। ঠিক আছে, শ্রমিক আইনের বিভিন্ন দিক, এগুলো সম্বন্ধে উদ্বিগ্ন প্রকাশ করেছে। তাহলে আশা করি এই সেন্টেন্সটা পুরো মানেটা বুঝছেন। তাহলে আমি আরেকবার বলি, যে কমিটি উদ্বিগ্ন প্রকাশ করছে কি সম্বন্ধে, উদ্বিগ্ন প্রকাশ করছে যে শ্রম আইনের কিছু দিক। ঠিক আছে, এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম। ঠিক আছে, এবং যে নাগরিক আছে, নাগরিকদের স্থানের যে সংকীর্ণতা বা সংকুচিততা। ঠিক আছে, সেইটা কি করছে, এই কমিটি কি করছে, এটা এগুলো বিষয়ে উদ্বিগ্ন প্রকাশ করছে। যে আসলে হয়তো দেশের ভিতরে বহির্ভূত যে হত্যাকাণ্ড হয়তো হচ্ছে। ঠিক আছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, অথবা দেশের জোরপূর্বক গুম হচ্ছে, সেগুলো সম্বন্ধে কমিটি কি করছে, তার ইয়া করছে, উদ্বিগ্ন প্রকাশ করছে। ঠিক আছে, আশা করি এই সেন্টেন্সটা পুরো বুঝতে পেরেছেন। এখন দেখেন এইটা তো এক্সট্রা অংশ, এই ড্যাশ থেকে এই পর্যন্ত ড্যাশটা পড়ার দরকার নেই, এটা এক্সট্রা অংশ। এখন এটা এক্সট্রা অংশ মানেটা বলতেছি, দেখেন জাস্টিফিকেবলি। ঠিক আছে, উই মে অ্যাড, জাস্টিফিয়াবলি। ঠিক আছে, জাস্টিফিয়াবলি উই মে অ্যাড। জাস্টিফিয়াবলি মানে কি, জাস্টিফিয়াবলি মানে এখানে কি বুঝাইছে সেটাকে আপনাকে বুঝতে হবে। যে মানে জাস্টিফিয়াবলি মানে এখানে বুঝাইছে যে যুক্তিসঙ্গত ভাবে, যুক্তিসঙ্গত ভাবে আমরা কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে যুক্তিসঙ্গত ভাবে আমরা আরো যোগ করতে পারি যে কি, এই যে এগুলো, এগুলো সম্বন্ধে কি করছে, উদ্বিগ্ন প্রকাশ করছে। এটা মেইন জিনিস না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এই সেন্টেন্সের মানে। যখন দেখবেন এইখানে এই যে এই ড্যাশ থেকে এই ড্যাশ পর্যন্ত আছে, তখন এই ড্যাশটা কাকে বোঝায় জানেন, এর আগে সেন্টেন্সকে বোঝায়। যে কমিটি তো এটা প্রকাশ করছে, তা প্রকাশ কিরকম ভাবে করছে বা কেমন ভাবে করছে বা প্রকাশ কি করছে ওইটা সম্বন্ধে বুঝাইছে। যে প্রকাশ করছে যে কিভাবে প্রকাশ করছে, যে যুক্তিসঙ্গত ভাবে আমরা আরো অ্যাড করতে পারি। এই যে এই প্রকাশ করাটাকে যুক্তিসঙ্গত ভাবে আরো আমরা যোগ করতে পারি, এই প্রকাশ করাটাকে বুঝাইছে। প্রকাশ করে কিরকম ভাবে প্রকাশ করছে সেটাকে আমরা কি করতে পারি, যুক্তিসঙ্গত ভাবে যোগ করতে পারি। এটা মেইন অংশ না, এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই। এরকম ড্যাশ থাকলে বুঝবেন যে ওটার, এটা তো একটা মানে এই এক্সপ্রেস দিয়ে এটাকে বুঝাইছে। আরো অনেক উপায় আছে, যেমন মনে করেন রহিম দিলাম, ড্যাশ দিয়ে দিলাম দা নেম অফ আ বয়। ঠিক আছে, বা দা বয় হু রেড ইন বা হু রিড ইন ক্লাস 7। তার মানে কি, ওই রহিমকে বুঝাইছে যে যে ক্লাস 7-এ কি করে, পড়ে। ঠিক আছে, তাহলে ওই তখন আমি কি দিতে পারবো, ওই ড্যাশ দিতে। আশা করি বুঝতে পেরেছি।